আচ্ছা, ভাবুন তো, হাজার হাজার বছর ধরে মুখে মুখে ঘুরে ফেরা কোনো পৌরাণিক গল্প যদি হঠাৎ করে আধুনিক বিজ্ঞানের সামনে এসে সত্যি বলে প্রমাণিত হয়, কেমন হবে? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এমনই এক চমকপ্রদ বিষয় নিয়ে কথা বলবো। প্রাচীন দ্বারকার সন্ধানে প্রাচীন মহাকাব্য আর আধুনিক সামুদ্রিক প্রত্নতত্ত্বের এই অসাধারণ মেলবন্ধনে আপনাদের স্বাগত। চলুন সরাসরি মূল বিষয় ঢোকা যাক। শুরুতেই যে মূল প্রশ্নটা মাথায় আসে, প্রাচীন দ্বারকা, সমুদ্রের অতলে হারিয়ে যাওয়া এই কিংবদন্তি নগরীর কি আসলেই কোনো ঐতিহাসিক ভিত্তি আছে, নাকি পুরো ব্যাপারটাই শুধুই একটা রূপকথার গল্প? আজ আমরা এই রহস্যটারই গভীরে যাওয়ার চেষ্টা করব। আজকের এই আলোচনায় আমরা মূলত ৫টি ধাপে এগোব। প্রথমে প্রাচীন দ্বারকার কিংবদন্তি, এরপর অভিশাপ এবং নগরীর পতন, তারপর আর রাওয়ের বিখ্যাত অভিযান, সমুদ্রের নিচে প্রাপ্ত প্রমাণ এবং সবশেষে পুরাণ আর বিজ্ঞানের মিলবন্ধন। প্রথমেই চলুন নজর দেওয়া যাক আমাদের প্রথম অংশে, প্রাচীন দ্বারকার সেই বিখ্যাত কিংবদন্তি। প্রাচীন গ্রন্থগুলো ঘাটলে দেখা যায় কুশস্থলী নামের এক পুরনো জনপদের ধ্বংসাবশেষের ওপরেই নাকি গড়ে উঠেছিল এই দ্বারকা। বিশ্বাস করা হয় ভগবান কৃষ্ণ নিজেই সমুদ্র থেকে জমি উদ্ধার করে এই বিশাল নগরী স্থাপন করেছিলেন। এর বেশ কিছু নামও ছিল, যেমন বাড়িদুর্গ বা বারক। নামগুলো শুনলেই বেশ বোঝা যায় এটা আসলেই কতটা সুরক্ষিত একটা বন্দর নগরী ছিল। কিন্তু এত সুরক্ষিত একটা নগরীর পতন হল কিভাবে? সেটাই আমাদের দ্বিতীয় অংশের বিষয়, অভিশাপ এবং নগরীর পতন। সময়টা কুরুক্ষেত্র যুদ্ধের ঠিক ৩৬ বছর পর। পতনের শুরুটা কিন্তু তখন থেকেই। প্রথমে দ্বারকায় দেখা দিল নানা ধরনের অশুভ লক্ষণ। এরপর মুনিদের অভিশাপের কারণে জন্ম নিল এক লোহার মুষল। তারপর যাদবদের মধ্যে শুরু হল এক ভয়াবহ গৃহযুদ্ধ। আর সবশেষে শ্রীকৃষ্ণের দেহত্যাগের পর পুরো নগরীটা একেবারে সমুদ্রের অতলে তলিয়ে যায়। এখন এই ধ্বংসের পেছনের কারণ হিসেবে মূলত দুটি মারাত্মক অভিশাপের কথা বারবার উঠে আসে। প্রথমটা ছিল গান্ধারীর। কুরুক্ষেত্রের যুদ্ধে নিজের ১০০ সন্তান হারানোর শোকে তিনি শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন যে কৌরবদের মতো যদুবংশ ঠিক একইভাবে নিজেদের মধ্যে লড়াই করে ধ্বংস হবে। আর দ্বিতীয় অভিশাপটা আসে কিছু ক্ষুব্ধ মুনির কাছ থেকে। দ্বারকার কয়েকজন যুবক তাদের নিয়ে একটু হাসি ঠাট্টা করেছিল। ব্যাস, তাতেই রেগে গিয়ে তারা অভিশাপ দেন যে কৃষ্ণের ছেলে সাম্বের পেট থেকে একটা লোহার মুষল বা তীর জন্ম নেবে, আর সেটাই পুরো বংশের বিনাশ ডেকে আনবে। যাদবদের সেই ভয়ঙ্কর গৃহযুদ্ধের পর সোমনাথের কাছে ভালকা তীর্থে একটি অশ্বত্থ গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিলেন শ্রীকৃষ্ণ। ঠিক তখনই জড়া নামের এক শিকারী দূর থেকে তার পাকে হরিণের মুখ ভেবে ভুল করে বসে আর সোজা তীর ছুড়ে দেয়। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি জানেন? ওই তীরের ফলায় কিন্তু সেই অভিশপ্ত লোহার মুষলেরই একটা ছোট্ট টুকরো লাগানো ছিল। গল্প তো অনেক হলো, এবার চলুন বিজ্ঞানের দুনিয়ায়। আমাদের তৃতীয় অংশ, আর রাওয়ের অভিযান। দেখুন, একদিকে যেমন রয়েছে মহাকাব্যের সেই দেবতা, অভিশাপ আর সব অলৌকিক কাহিনীর জগৎ, ঠিক অন্যদিকে আবার রয়েছে আধুনিক সামুদ্রিক প্রত্নতত্ত্বের একদম নিখুঁত বৈজ্ঞানিক সব প্রমাণ। কচ্ছ উপসাগরের গভীরে নেমে ডুবুরিরা রীতিমতো নিমজ্জিত পাথরের কাঠামো, প্রাচীন নিদর্শন আর মাটির স্তর বিশ্লেষণ করে এই ঐতিহাসিক সত্যটা খোঁজার চেষ্টা করেছেন। আর জলের নিচে এই অভাবনীয় বৈজ্ঞানিক অনুসন্ধানের নেতৃত্ব কে দিয়েছিলেন জানেন? ভারতের অত্যন্ত স্বনামধন্য প্রত্নতত্ত্ববিদ ডক্টর আর রাও। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশেনোগ্রাফির সাহায্য নিয়ে তিনি এবং তার দল হারানো এই নগরীর খোঁজে দিনের পর দিন জলের নিচে এক বিশাল অভিযান চালান। গুজরাট উপকূলের নির্দিষ্ট কিছু এলাকা, বিশেষ করে দ্বারকাধীশ মন্দির আর সমুদ্র নারায়ণ মন্দিরের দিকে সমুদ্রের নিচে যে অংশগুলো তলিয়ে গেছে, সেখানে তারা নিবিড়ভাবে খোঁজ চালিয়েছিলেন। এছাড়া বেট দ্বারকার আশেপাশের এলাকাতেও তাদের এই অনুসন্ধান চলে। তাহলে দিনের শেষে জলের নিচ থেকে আসলে কি পাওয়া গেল? সেটাই আমাদের আলোচনার চতুর্থ অংশ, সমুদ্রের নিচে প্রাপ্ত প্রমাণ। স্কুবা ডাইভাররা যখন গভীরে নামলেন, তারা আক্ষরিক অর্থেই বিশাল সব প্রিজম আকৃতির পাথরের ব্লক আবিষ্কার করলেন। জলের নিচে ঢেউ কাটা বেঞ্চের ওপর তৈরি করা এত বিশাল দেয়াল আর এমন নিখুঁত ব্লকগুলো দেখে একটা জিনিসই পরিষ্কার বোঝা যায়, এখানে একসময় সত্যি সত্যি দারুণ পরিকল্পিত আর সুরক্ষিত একটা নগরী ছিল। এটা কোনো কাকতালীয় ব্যাপার হতে পারে না। শুধু কি তাই, সেখানে এমন কিছু পাথরের নোঙর পাওয়া গেছে যেগুলোর গায়ে ৩টি করে বড় বড় ছিদ্র করা, আর এগুলোর এক একটার ওজন শুনলে চমকে উঠবেন, পাক্কা ১০০ থেকে ১৫০ কিলোগ্রাম। এত ভারী নোঙরগুলোর উপস্থিতিই প্রমাণ করে যে এখানে একসময় একটা বড়সড় ঐতিহাসিক জেটি ছিল, আর জায়গাটা বেশ উন্নত একটা নৌবাণিজ্য কেন্দ্র হিসেবেই ব্যবহৃত হতো। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, নগরীটা ডুবল কিভাবে? প্রত্নতাত্ত্বিক বিশ্লেষণে দেখা যায় গত ৩৩০০ বছরে কচ্ছ উপসাগরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রায় ৫.১ মিটার বেড়ে গেছে।
আর ঠিক এই ব্যাপক হারে জলস্তর বৃদ্ধির কারণে পুরো নগরীটা আস্তে আস্তে সমুদ্রের নিচে তলিয়ে যায়। সমুদ্রের গভীর থেকে উদ্ধার করা নিদর্শনগুলোর মধ্যে সবচেয়ে চমকপ্রদ হল শঙ্খের খোলস দিয়ে তৈরি এই সিলমোহরটা। খেয়াল করলে দেখবেন এর গায়ে ষাঁড়, ইউনিকর্ন এবং ছাগলের সমন্বয়ে 3 মাথাওয়ালা একটা প্রাণীর মোটিফ খোদাই করা। এই ডিজাইনটা বাহরাইনের শিল্পের কথা মনে করিয়ে দেয়, যা জায়গাটিকে সরাসরি বিলম্বিত হরপ্পা সভ্যতার সাথে যুক্ত করে। এর পাশাপাশি জোয়ার ভাটার ওই অঞ্চলে বেশ মজবুত লাল রঙের একটা মাটির পাত্রের টুকরোও পাওয়া গেছে। এর গায়ে হরপ্পা পরবর্তী যুগের লিপি খোদাই করা আছে। নগরীটা ঠিক কোন সময়ের সেটা বোঝার জন্য এই পাত্রটা কিন্তু একটা দারুণ টাইমলাইন বা কালানুক্রমিক প্রমাণ হিসেবে কাজ করেছে। বিজ্ঞানীরা যখন উদ্ধার করা এই মৃৎপাত্রগুলোর ওপর থার্মোলুমিনিসেন্স ডেটিং বা সময় নির্ধারণ পদ্ধতি প্রয়োগ করলেন, তখন সময়কালটা দাঁড়ালো 1528 খ্রিস্টপূর্বাব্দ। মানে ভাবুন, এই বৈজ্ঞানিক সময়কালটা প্রাচীন দ্বারকানগরীর সেই আনুমানিক সময়ের সাথে একদম খাপে খাপে মিলে যাচ্ছে। তাহলে দিন শেষে আমরা ঠিক কী উপসংহারে পৌঁছালাম? আমাদের শেষ অংশ পুরাণ এবং বিজ্ঞানের মেলবন্ধন। ডক্টর এসআর রাওয়ের একটা চমৎকার উপসংহার দিয়ে বিষয়টা পরিষ্কার করা যাক। তিনি বলেছিলেন যে জলের নিচে পাওয়া এই ভৌত অবশিষ্টাংশগুলো নিশ্চিতভাবেই প্রমাণ করে যে খ্রিস্টপূর্ব 15 থেকে 1400 শতাব্দীর দিকে এখানে আসলেই একটা বড় নগরী ছিল, যা শেষ পর্যন্ত সমুদ্রের বুকেই হারিয়ে যায়। তার এই কথাটাই কিন্তু পুরাণ আর বিজ্ঞানের মধ্যে একটা দারুণ সেতুবন্ধন তৈরি করে দেয়। পুরো বিশ্লেষণটা শেষে একটা অদ্ভুত প্রশ্ন কিন্তু মাথায় থেকেই যায়। আমাদের প্রাচীন স্মৃতিগুলো ঠিক কোথায় গিয়ে শেষ হয়, আর প্রত্নতাত্ত্বিক সত্যগুলো কোথা থেকে শুরু হয়? সমুদ্র একদিকে যেমন একটা আস্ত কিংবদন্তি নগরীকে গিলে খেয়েছিল, ঠিক তেমনি নিজের ওই গভীর অন্ধকারে হাজার হাজার বছর ধরে ঐতিহাসিক সত্যটাকেও সযত্নে আগলে রেখেছিল। এই অসাধারণ বৈপরীত্যটাই আমাদের বারবার মনে করিয়ে দেয়, কে জানে, হয়তো প্রত্যেকটা পৌরাণিক গল্পের আড়ালেই এমন কোনো বিস্ময়কর বাস্তব ইতিহাস লুকিয়ে আছে, যা শুধু আমাদের খুঁজে বের করার অপেক্ষা।